আচ্ছা, আগের ক্লাসে আমি পৃষ্ঠটানের প্রাথমিক যে ঘটনাগুলো আছে সেগুলো বলেছিলাম। ঠিক আছে, আজকের যেটা করছি সেটা হচ্ছে জুরিনের সূত্র। জুরিনের সূত্র কি সেটা আগে একটু আমি ধারণা দিয়েছিলাম যে কৈশিকতা একটা ব্যাপার বলেছিলাম যে একটা সরু নলকে যদি তরলে প্রবেশ করানো হয় তাহলে তরল তল ওই সরু নলে উপরে উঠে যেতে পারে বা হচ্ছে নিচের দিকে নেমে যেতে পারে। এবার দেখা গেছে কি জলের ক্ষেত্রে উপরে উঠে যায়। তো তরলের এই ধর্মকে বলা হয় কৈশিকতা, আর ওই সরু নলটাকে বলা হবে কৈশিক নল। ঠিক আছে, মেনলি এটা হয় পৃষ্ঠটানের জন্য। ঠিক আছে, পৃষ্ঠটানের জন্য এটা হয়। তো কৈশিকতার কতকগুলো ব্যবহারিক প্রয়োগ তোরা জানিস। এই কি সব থেকে প্রাকৃতিক যে ব্যাপারটা আমি দেখতে পাই, আমরা জানি সেটা হচ্ছে মূল থেকে জল যে পাতায় পৌঁছায় বা মাটি থেকে জল গাছের পাতায় পৌঁছায়, ওটা অ্যাকচুয়ালি কৌশিকতার ধর্ম অনুযায়ী হয়। ঠিক আছে, তো আমার অতটা ইয়ে নেই, বালির সম্বন্ধে অতটা জানা নেই। ওখানেতে যে জাইলেম অথবা ফ্লোয়েম কোন যে কোনো কলার মাধ্যমে ওই তরল বা জল মাটি থেকে পাতায় পৌঁছায়, ওটা একটা কৈশিক নল। ঠিক আছে, তার জন্য হচ্ছে তরল, যেহেতু মাটির যে জল আছে সেখানেতে মূলটা আছে, মূলের মধ্যে কৈশিক নল মানে হচ্ছে এই জাইলেম ফ্লোয়েম করা আছে, এবং তার মারফত সেই সরু সূক্ষ্ম নলের সাহায্যে তরলটা উপর দিকে উঠে আসে। তো এবার আমি সেটাই এখানে দেখাবো যে জুরিনের সূত্র। জুরিনের সূত্র থেকে দেখা যায় যে এই নলটা, কৈশিক নলটা যত সূক্ষ্ম হবে, যত সরু হবে, তত হচ্ছে তরল বেশি উপরে উঠবে। ঠিক আছে, সেটা প্রমাণটা করছে এখন। তাহলে কি ঘটনা ঘটছে দেখ, যে যদি তরলকে এখানে ডুবিয়ে দেওয়া হয়, তরলের মধ্যে নলটা ডুবিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে কি যে তরল এখানেতে এইভাবে কিছুটা উপর দিকে উঠে গেছে। এবং এর আগের দিন আমি বলেছিলাম যে যদি তরল উপরে উঠে তাহলে মুক্ততল অবতল হয়ে যায়। কেন? তার কারণ হচ্ছে এইখানটা যে তরলটা আছে, এখানে যে তরলটা আছে সেই তরলের ওজনটা নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে, mg ওজন নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তার জন্য ওটাকে নিচে দিকে টেনে রেখেছে। আর আরেকটা যে ব্যাপার যেটা বলেছিলাম যে পৃষ্ঠটান তরলের মুক্ত তলে ক্রিয়াশীল হয়। ঠিক আছে, ভিতরে তরলের অভ্যন্তরে পৃষ্ঠটান ক্রিয়াশীল হবে না। পৃষ্ঠটান কোথায় ক্রিয়াশীল হবে? এই মুক্ত তলটাতে, এইখানেতে পৃষ্ঠটানটা ক্রিয়াশীল হবে। ঠিক আছে, তো তাহলে কি ঘটনা ঘটছে যে এইখানে যেহেতু অবতল হয়ে আছে পৃষ্ঠটান। আরেকটা কথা, পৃষ্ঠটানের সংজ্ঞাতে কী বলা আছে? পৃষ্ঠটান হচ্ছে তরলের মুক্ত তলে ক্রিয়াশীল হয় এবং হচ্ছে তরলের উপরিতলে স্পর্শক বরাবর ক্রিয়াশীল হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখ পৃষ্ঠ টানটা আমি ব্ল্যাক কালিতে আঁকছি, এইভাবে হালকা একদম উপর দিকে ক্রিয়াশীল হচ্ছে, সেটাকে আমি ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করছি পৃষ্ঠ টানটাকে। এখন যাদের ভেক্টরে আমি ভেক্টর বিভাজন পড়িয়েছি তারা হয়তো জানিস, আর যাদের পড়ায়নি ভেক্টর বিভাজন আমি পড়াবো আবার। ঠিক আছে, তাহলেও এবার তোরা হচ্ছে একটা প্রাথমিক যে ধারণা আমরা 9-এ বা 10-এ একটু দেখেছি, 9-এ দেখেছিলাম যে হচ্ছে রোলার ঠেলার থেকে টানা বেশি সহজ কেন। তো সেখানে একটা বলের বিভাজন বলা হয়েছিল, অর্থাৎ যে ভেক্টর রাশি কি হয় যদি এরকম তির্যকভাবে ক্রিয়াশীল হয়, দুটো উপাংশে ভাগ হয়। এইভাবে একটা উপাংশ থাকে আর এইদিকে একটা উপাংশ থাকে, এটাকে বলা হয় অনুভূমিক উপাংশ আর এটাকে বলা হয় উলম্ব উপাংশ। ঠিক আছে, এখন যার সঙ্গে কোণ করে যে উপাংশ থাকে তাকে বলা হবে অনুভূমিক উপাংশ। ঠিক আছে, তো যদি আমার হচ্ছে কি এইটা ধর একটা বল বা এফ ফোর্স, ভিডিওটা লেন্থি হয়ে যাবে, যেহেতু আমি এটা আগে থেকে জানলে আমি জিনিসটা খুব ইজিলি প্রমাণ হয়ে যেত, তাহলে আমি এটা সামান্য একটু বলছি। বেশি ডিটেলস আমি হচ্ছে যে ভেক্টরের বিভাজনে বলবো। এখানটা একটা সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি। এটা যদি এফ হয় তাহলে দেখ, আর এইটা যদি হচ্ছে গিয়ে এ হয়, তাহলে এখানে যদি একটা ত্রিভুজ কল্পনা করি তাহলে কি ঘটনা ঘটছে যে এ বাই এফ সমান আমি কি লিখতে পারি? এ বাই এফ সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে কস থিটা। তার মানে এ সমান কি হচ্ছে এফ কস থিটা। তাহলে কি ঘটনা ঘটলো যে যদি অনুভূমিক উপাংশ যার সঙ্গে কোণ করে থাকবে সেটাকে অনুভূমিক উপাংশ বলা হবে এবং সেটা হবে এফ কস থিটা
বা এইটার কস পার্ট বলা হবে। আর ঠিক সিমিলারলি এইটা যদি বি উপাংশ হয় তাহলে কি হচ্ছে, দেখ এইটা বি মানে এটাও বি, ঠিক আছে, এটা এটা একই দিকে আছে, এটা বি মানে এটা বি। বা আমি যদি এখানে একটা ত্রিভুজ কল্পনা করি তাহলে এটা থিটা হলে এটা থিটা হবে, ঠিক আছে, সেদিক থেকেও বলতে পারি। তাহলে আমি আসলে আসলে কী হবে, বি বাই এফ সমান হবে সাইন থিটা বা বি ইকুয়ালস টু এফ সাইন থিটা। তাহলে আমার এখানেতে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, অনুভূমিক উপাংশটা হয় কস উপাংশ আর উলম্ব উপাংশটা হয় সাইন উপাংশ, ঠিক আছে। বাকি জিনিস এখন না বুঝলেও চলবে, মনে রাখলেও চলবে। তাহলে আমার ভেক্টর বিভাজনের যে দুটো জিনিস আমার এখানে লাগছে সেটা কি বলতে চাইছি, যে যেটা হচ্ছে গিয়ে যার সঙ্গে কোণ করে থাকবে সেটাকে বলা হবে কস উপাংশ, সেটা হচ্ছে কস থিটা, আর অনুভূমিক উপাংশ বলা হবে। আর যার সঙ্গে কোণ করে নেই সেটাকে বলা হবে সাইন উপাংশ, এবং সেবার উলম্ব উপাংশও বলা হবে, ঠিক আছে। এবার আমি আসছি আমার পৃষ্ঠটানের ব্যাপারে আসছি, এটা মুছছি, তোরা বড় আরেকটা একটু খাতা তুলে নিবি। এইটা হচ্ছে দুদিনের সুদে তুলবি না, একটা রাফে তুলবি বোঝার জন্য। তাহলে দেখ এইখানে তো সেম সিচুয়েশান হচ্ছে না, এই এফটা একটা তির্যকভাবে ক্রিয়াশীল হয়েছে, তির্যকভাবে যদি ক্রিয়াশীল হয় এইভাবে তির্যকভাবে যদি ক্রিয়াশীল হয় তাহলে দুটো উপাংশে ভাগ হবে, একটা উপাংশ এইদিকে থাকবে আর একটা উপাংশ এবং উপদিকে থাকবে, এটা অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে এটা ধরলাম কি, এইটা হচ্ছে তার অনুভূমিক উপাংশ হবে আর এইটা হবে তার উলম্ব উপাংশ, ঠিক আছে। এখন দেখ স্পর্শকোণ, আমি আগের দিন বলেছিলাম স্পর্শকোণ সমান কি হয়, স্পর্শকোণ হচ্ছে এই কোণটা হচ্ছে স্পর্শকোণ থিটা, অর্থাৎ তরল কঠিনের সঙ্গে যেখানে মেশে সেখানটাতে যে কোণ করে থাকে তরলের অভ্যন্তরে, যে তরলের উপরিতলে একটা স্পর্শক টানলে সেই স্পর্শকটা তরলের অভ্যন্তরে কঠিনের সঙ্গে যে কোণ করে থাকে সেটাকে বলা হবে স্পর্শকোণ, বা তাকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে দেখ এই কোণটাও থিটা হবে, একান্তর কোণ, এই সরি বিপরীত কোণ, এই আছে এই আছে, তো এইটা থিটা হলে এটা থিটা বিপরীত কোণ। তাহলে এই কোণটা কী হবে, একটু আগে কি বললাম, যার সঙ্গে কোণ করে থাকবে সেটা কস হয় আর যার সঙ্গে কোণ করে নিই সেটা সাইন হবে, সেটা আমি এখানে ছবিকে দেখেছিলাম। তাহলে এইটা হবে কি টি কস থিটা আর এইটা হবে টি সাইন থিটা, ঠিক আছে। তাহলে এতদূর পর্যন্ত কী ঘটনা ঘটলো, যে এইখানে যে পৃষ্ঠটানটা একটু বেঁকে ক্রিয়াশীল হচ্ছে, তাহলে পৃষ্ঠটান দুটো উপাংশে ভাগ হবে, একটা হচ্ছে টি সাইন থিটা, একটা টি কস থিটা। কীভাবে থিটা উপাংশ ভাগ হলো সেটা আমি এর আগে দেখিয়ে দিয়েছিলাম এখানেতে, সেটা আরেকবার রিক্যাপ করে দেখ, ঠিক আছে। এখানে শুধু মনে রাখবো কি, যার সঙ্গে কোণ করে থাকবে সেটা কস হবে আর যার সঙ্গে কোণ করে নিই সেটা সাইন হবে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা ভালো করে বোঝার চেষ্টা কর। এইভাবে আমি একটা গ্লাসে জল রেখেছি, তার এই একটা পয়েন্ট, এই দিকের যে পয়েন্টটা আছে গ্লাসের এই দিকের যে পয়েন্টটা আছে, এই দিকের পয়েন্টে পৃষ্ঠটান তা দেখালাম, এই দিকের পয়েন্টে একটা পৃষ্ঠটান আছে, এখানটা এখানে এখানে প্রত্যেক জায়গায় আছে। তাহলে আমি দেখ এই দিকে ওর ঠিক বিপরীত দিকে যে পয়েন্টটা আছে সেখানেতে পৃষ্ঠটান ওইভাবে কেছিল হচ্ছে টি, এবং তারও দুটো, এটা থিটা এবং এটা দুটো উপাংশে ভাগ হবে, এটা থিটা, এটা হবে টি কস থিটা আর এইটা হবে টি সাইন থিটা, ঠিক আছে। তাহলে সেটাও দুটো উপাংশ ভাগ হলো, একটা টি কস থিটা টি সাইন থিটা। এখন দেখ এই যে টি সাইন থিটা এটা আর এইখানে টি সাইন থিটা আছে পরস্পর বিপরীতমুখী না, তাহলে এই দুটো পরস্পর বিপরীতমুখী হয়ে যাওয়ার জন্য এরা ক্যান্সেল হয়ে যাবে বা প্রশমিত হয়ে যাবে, এই টি সাইন থিটা আর এই টি সাইন থিটা পরস্পর ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু দেখ এই দিকে টি কস থিটা আছে, এইদিকে টি কস থিটা আছে, এরকম কতগুলো টি কস থিটা আছে, এরকম অনেক টি কস থিটা আছে। তার কারণ হচ্ছে এইটা আমি দুটো পয়েন্ট রেখেছিলাম, এরকম করে গোল করে গোটা চারদিকটাই তো আছে, অর্থাৎ ভালো করে বোঝার চেষ্টা কর, আমি এইভাবে দেখাচ্ছি কিন্তু গ্লাসটা আছে এরকমভাবে। তাহলে এই ক্ষেত্রে এইখানেতে টি কস থিটা, এখানে টি কস থিটা, এখানে টি কস থিটা টি কস থিটা টি কস থিটা টি কস থিটা করে সমস্ত টি কস থিটা এরকম উপর দিকে চলে আছে, ঠিক আছে। আর সাইডের দিকে টি সাইন থিটা টি সাইন থিটা টি সাইন থিটা টি সাইন থিটা এবং টি সাইন থিটা সমস্ত এই টি সাইন থিটা এই টি সাইন থিটা প্রশমিত হয়ে গেছে, এই টি সাইন থিটা এইটা প্রশমিত হয়ে গেছে, তাহলে পড়ে আছে কি সব এক ঝাঁক এদিকে টি কস থিটা। তাহলে একটা গ্লাস এরকম উপর দিকে টি কস থিটা সব ক্রিয়াশীল হচ্ছে, তার ফলে কী হবে, তরলটা এরকম উপর দিকে উঠতে থাকবে, কি বোঝা গেল ব্যাপারটা।
তাহলে পৃষ্ঠটানের জন্য কৈশিক নলে তরল উপর দিকে উঠে আসে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে এই টি কস থিটাগুলোকে প্রসারিত হচ্ছে না, তো তার জন্য উপরে উঠে আসছে। কিন্তু তাহলে যদি টি কস থিটা থাকে, এবার তোরা হচ্ছে গিয়ে একটু নিউটনের গতিশীলের কথা ভাব, যদি শুধুমাত্র একমুখী বল ক্রিয়াশীল হয় তাহলে ও উঠতেই থাকবে, কিন্তু সে কিন্তু হচ্ছে না। একটা নির্দিষ্ট দূরত্ব ওঠার পর স্থির হয়ে যাবে। তার মানে কী হবে, এই দিকের যে টি কস থিটা আছে সেইটাকে এদিকের নিচের দিকের ওজন প্রশমিত করছে। ঠিক আছে, যত উপর দিকে তরলটা উপর দিকে উঠে যাচ্ছে, উপর দিকে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে তরলের যেখানেতে আয়তনটা বেড়ে যাচ্ছে, তরলের ওজনও বাড়ছে। এবং কী হবে, একটা নির্দিষ্ট টাইমে ওঠার পর তরলের যে ওজনটা আছে সেটা নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে, আর পৃষ্ঠটান উপর দিকে ক্রিয়াশীল হচ্ছে। দুটোর হচ্ছে পৃষ্ঠটান আর ওজন যখন প্রশমিত সমান হয়ে যাবে, তখন আর তরল উপরে উঠবে না, সেটাকে বলা হবে সাম্যাবস্থা। ঠিক আছে, আচ্ছা, যদি স্পিডি হয়ে যায়, ভিডিওটাকে আমি লেন্থি হয়ে যাচ্ছে বলে স্পিডি বলছি, আবার রিক্যাপ করে দেখি। তাহলে আমি বলতে পারি কি, দেখ যে সাম্যাবস্থায় তাহলে পৃষ্ঠটানের জন্য ঊর্ধ্বমুখী বল, সমান নিচের হচ্ছে তরলের ওজন। হয়েছে? এখন দেখ পৃষ্ঠটানের ঊর্ধ্বমুখী বল, আমরা জানি কি টি ইকুয়ালস টু কী হয়, F/L, অর্থাৎ একক দৈর্ঘ্যে বলকে বলা হয় পৃষ্ঠটান। ঠিক আছে, না একক দৈর্ঘ্যে বলের মানটা হচ্ছে পৃষ্ঠটানের মান। তাহলে F সমান কী হবে, T/L। তাহলে এখানে কি বোঝাচ্ছি, T/L ইকুয়ালস টু তরলের ওজন মানে হচ্ছে mg, T/L। আচ্ছা, টির জায়গায় এবার কি বসছে, এখানে তো টি বসবে না, কারণ টিটাও দুটো অংশে ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে যাওয়ার পর টি সাইনটাগুলো প্রশমিত হয়ে গেছে, পড়ে আছে কি শুধু টি কস থিটা। ঠিক আছে, নিউটনের গতিসূত্রটা হলে আরও বেটার হতো, যে যখন কোনো বল বা ভেক্টর রাশিকে উপাংশ ভাগ করে দেওয়া হবে, তখন সেই মূল ভেক্টর রাশিটাকে দেওয়ার ডিমান্ড হবে না, তখন আমাকে দেখতে হবে কি তাদের উপাংশগুলো কি কাজ করছে। যেমন তোরা ওই 9 যেটা পড়েছিলিস, রোলার ঠেলার থেকে টানা সহজ কেন, ওখানটাতে যখন বলা হতো যে টানলে দুটো উপাংশে ভাগ হয়ে যায়, একটা অনুভূমিক উপাংশ একটা উলম্ব উপাংশ। উলম্ব উপাংশ তার ওজন কমিয়ে দেয়, আর অনুভূমিক উপাংশ তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তখন কিন্তু আর টানটাকে আর বলা হয়নি। এখানে ঠিক তেমনি পৃষ্ঠটানকে আর বলা হয় না, পৃষ্ঠটানের যে উপাংশগুলো হচ্ছে সেই উপাংশগুলো কী কাজ করছে সেটা নিয়ে বলা হচ্ছে। তাহলে এখানে টির জায়গায় কী বসবে, টি কস থিটা বসবে। আচ্ছা, এলটা কি, এলটা হচ্ছে এই ডিস্টেন্সটা, এইখানেতে যে যতগুলো আছে, অর্থাৎ ওই যে গ্লাসের এখান থেকে টি কস থিটা এরকম করে টোটাল এই এলটা বসবে, অর্থাৎ এটা কত হবে 2πr। তাহলে টি কস থিটা ইন্টু 2πr মোট বল। ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে mg। mgর জায়গায় আমি কি লিখতে পারি, πr²h। আমি ধরলাম কি এইটা হচ্ছে h উচ্চতা পর্যন্ত সে উঠেছে। ঠিক আছে, তাহলে πr² ইন্টু রো ইন্টু জি। ঠিক আছে, রো গুণ করলে ওজন ভর হলো, তারপর জি গুণ করলাম। আমার দরকার কি, দরকার হচ্ছে এই এইচটা, তাহলে এইচ ইকুয়ালস টু কী হবে, পাই কাটলো, তাহলে 2t cos থিটা বাই একটা আর কেটে যাবে, একটা আর ভাগ হবে আর রো জি। তাহলে এইচ ইকুয়ালস টু 2t cos থিটা বাই আর রো জি, এইটা হচ্ছে জুরেনের সূত্র। তো এবার তাহলে দেখ কি ঘটনা ঘটলো, যে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এইচটা ব্যস্তানুপাতিক আর, বাকি জিনিসগুলো যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এইচটা ব্যস্তানুপাতিক আর। তার মানে হচ্ছে নলটা যত সরু হবে তত তরল উপরে উঠবে। ঠিক আছে, যেটা হচ্ছে জাইলেম ফ্লোয়েম করার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, ওটা তো একদম সরু আণুবীক্ষণিক, তার ফলে অনেকটা পরিমাণে জল উপরে উঠে যাচ্ছে, পরিমাণ না অনেকটা জল অনেকটা উঁচুতে উঠছে। ঠিক আছে, তারপরে আবার খাদ্য তৈরি করার পর বাষ্পমোচন হয়ে জলটা যখন বেরিয়ে যাবে, আবার ভ্যাকুয়াম তৈরি হবে, তখন আবার নিচ থেকে উঠতে থাকবে এবং কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আর আমরা যদি একটা হচ্ছে গিয়ে কেমিস্ট্রি ল্যাবে ক্যাপিলারি টিউব আছে, নাহলে আমরা যদি একটা স্ট্রকে
মানে যদি একদম কাঁচের স্ট্র হোক বা হচ্ছে প্লাস্টিকের যদি স্ট্র হয়, তাহলে হচ্ছে রঙিন লিকুইডে যদি ডুবিয়ে দেওয়া হয় তাহলে দেখতে পাবো সামান্য উপর দিকে উঠে যায়। ঠিক আছে, এটা হচ্ছে কৌশিকতার নিয়ম। আর অঙ্ক কষার সময় ম্যাক্সিমাম জায়গায় দেখেছি আমি থিটা দেওয়া নেই, তখন অ্যাকচুয়ালি ধরে নিতে হবে কি এইখানেতে হচ্ছে গিয়ে তরলটা একদম এইভাবে সেম সেম হয়ে আছে, অর্থাৎ কি হচ্ছে থিটা π/2 ধরে নিতে হবে। আচ্ছা, থিটা π/2 না, ওখানে থিটা 0 ডিগ্রি ধরতে হবে আর কি, যদি কোথাও থিটা না দেওয়া থাকে 2t/r রোজই ধরতে হবে। ঠিক আছে, আর আর তেমন কিছু না। এবার এর পরের ক্লাসে নতুন অন্য জিনিস দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে যদি কিছু বোঝার অসুবিধা হয় তো আমার সঙ্গে আবার কন্ট্যাক্ট করবে, আমি বলে দেবো। আর নাহলে ভিডিওটা আরেকবার রিক্যাপ করে দেখবে। ঠিক আছে।